গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আমার স্টুডেন্টরাও চা পান করছে, রনি চা পান করে না, করছে না, সুবির করছে। কিন্তু এই যা ভিউ পাচ্ছি, ছিটকুলেছে সকাল সকাল। আজকে যে জুন মাসের 7 তারিখ 2026, সারা জীবন মনে থাকবে, সারা জীবন। একদম। কিন্তু অল্প কিছু পয়সা লাগে এখানে আসতে গেলে, সব কিছু বলবো। তার আগে বলি আমাদের থাকার রাস্তাটা নিয়ে। কালকে রাত্রিবেলা এসেছিলাম, রুমটা মোটামুটি করে আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম কীরকম রুম। খুবই বেসিক রুম, রুমে হাইফাই কিচ্ছু নেই, ওয়াশরুমও খুব বেসিক, ঠিক আছে, কাম চলনসই। কিন্তু এর সারাউন্ডিং যা ভিউ, যা পরিবেশ, এদের যে যারা কর্মচারী, যে তাদের যে আতিথেয়তা, ফুড কোয়ালিটি A1 কি ঠিক বলেছি তো? কালকে রাত্রিবেলা ডিনারে আমরা নিয়েছিলাম চিকেন কারি, রুটি, রাইস, একটা ভেজ। আমরা প্রায় 10:30 বাজে কাছে রাত্রিবেলা এসেছি। তার মধ্যে ওনারা সঙ্গে সঙ্গে লাগেজ দিয়ে রেখে আমাদের জন্য বনফায়ার শুরু করে দিয়ে, মানে কি করে দিই, সঙ্গে সঙ্গে কি খাবেন বলুন, মানে সে আতিথেয়তা লেভেলই অন্য লেভেলের। গরম জল দিয়েছে খাওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ, পান করার জন্য গরম জল, মানে ওনাদের মধ্যে একটা তৎপরতাই আলাদা ছিল, খুব ভালো লাগলো। আর শুধু আমাদের জন্য না, ওর রাত্রি 12টা 12:30 দিকে দেখলাম গেস্ট এসেছে, তাদের জন্য মানে দুর্দান্ত লাগলো। এখানে আসার জন্য হাইলি রেকমেন্ডেশন রইল। শুধু একটু গরম জামা কাপড় একটু বেশি নিয়ে আসবেন, যদি সেরকম যদি সময় আসেন। ঠান্ডা কিন্তু লাগবেই, এইটা কিন্তু খেয়াল রাখবেন। কিন্তু লোকেশন ওয়াইজ ট্রিমেন্ডাস, টপ ক্লাস। আমি যখন ভোর 5:30টার সময় উঠি, তখন ওই পাহাড়ের চূড়াটায় যেটা একটা মানে সোনা চমকাচ্ছিল, এরকম মানে এরকম ব্যাপারটা দারুণ। আর এই নদীটা দেখুন, বাসপা নদী। এখানে ঠান্ডা লাগার কিন্তু অন্যতম কারণ এটাই। আর সারা রাত এই নদীর গর্জন, আর এখান থেকে ভিউ কি বলবো, আপনারাই বলবেন, হ্যাঁ, কমেন্টের সাহায্যে। আমি সবসময় বলবো কেন, আপনারা তো এই পরিবারের অংশ। কি একটা কমেন্ট হবে তো এর জন্য, প্লিজ করবেন। 9:10 বাজে, আর আমাদের সারথি रंजीत भाई, क्या हो गया, हादसा हो गया हमारे साथ, पंचर हो गया। तो रंजीत भाई এখন আমাদের এটা ঠিক করছে। আচ্ছা, স্টেপনি হ্যাঁ না? স্টেপনি, আচ্ছা, স্টেপনিটা ঠিক আছে। আমাদের ব্রেকফাস্টে দিয়ে হচ্ছে ব্রেড বাটার আছে, ব্রেড অমলেট আছে। আচ্ছা, চা আসছে, চা দিয়েছে। আর স্বীকৃতি আর সুবীর ওরা খাবে হচ্ছে ব্ল্যাক কফি উইদাউট সুগার। চলো। আর জলের বোতলগুলো দেখলাম 20 টাকা করে নিল এখানে, বিসলেরি। ব্রেকফাস্ট তো বাড়িতে করি, হোটেলে করি, বিভিন্ন জায়গায় করি, ভালো ভালো জায়গায় করেছি আমি। কিন্তু রানি জল পান করছো, পেছন দিকটা দেখো। আরে তোরা এরকম করে খাস? হ্যাঁ, এই আমার ছোটবেলার স্মৃতি রে। পাউরুটি চায় দিয়ে রেখে দাও। ব্রেকফাস্ট হলো, সবাই সবার টেন্টে চলে গেছে, কিন্তু আমি যাইনি। আমার জাস্ট যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন এখানে দাঁড়িয়েই থাকি। আর এই যে নদীর আওয়াজটা আছে না, জাস্ট কি যে রিল্যাক্সিং লাগছে না এই আওয়াজটা, কানে যে কি একটা অনুভূতি দিচ্ছে। আর এই মাউন্টেন দেখছি, যেখানে কিছুটা স্নো কভার্ড আছে, কিছু স্নো ক্যাপড আছে, ট্রিমেন্ডাস। এই জন্যই বারবার পাহাড়ে চলে আসি। আমি রিসেন্টকালে অনেকবার সমুদ্রে ঘুরতে যাচ্ছিলাম, এদিকে ঘুরতে যাচ্ছিলাম, অনেকে বলে দাদা কি পাহাড় কি আপনি ভুলে গেলেন? একদমই না, অসম্ভব সেটা। যেদিনকে পাহাড় ভুলে যাবো সেদিনকে বুঝলাম আমার চ্যানেলও বন্ধ, আমার ঘুরতে যাওয়া বন্ধ, একদম অসম্ভব, সেটা সম্ভব নয়। রাত্রিবেলাকালে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, -4 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল যখন আমি 5:30টার সময় উঠেছি। কষ্ট হয়েছে, কিন্তু তাও বারবার আসবো। 11:05 কি বুম এখান থেকে যেতে ইচ্ছা করছে। সুন্দর, কিন্তু একটু ঘুমোতে কষ্ট হচ্ছে, ঠান্ডা প্রচন্ড, তাই না? এত সুন্দর, ওহ খুব সুন্দর জায়গা, ছিটকুল, দারুণ, ট্রিমেন্ডাস। আর আমার ভাষায় কি বলবি? টপ ক্লাস, একদম। আর এই দাদাদের ব্যবহার একদম টপ ক্লাস, সত্যি দাদা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, খুব ভালো। হ্যাঁ, ওকে, সত্যি দারুণ মানুষগুলো, এখানে যে কজন মানুষ আছে দারুণ। 11:05 বেজে গেল, আমাদের বেরোতে বেরোতে প্রচুর ছবি তোলা হলো, অগুন্তি।
তাও মনে হচ্ছিল যেন শেষ হচ্ছিল না। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে এখান থেকে একটা ভিউ পয়েন্টে যাবো, ওখান থেকে একটু ভিউ ছবি টবি তুলবো আরও, তারপর সেখান থেকে একটু আখরি ধাবাতে দাঁড়াবো, সেখান থেকে চলে যাবো সাংলা হয়ে কামরু ফোর্ট দেখবো, তারপর আমাদের গন্তব্য আজকে কল্পা। হ্যাঁ, ছিটকুল থেকে আমাদের পরের গন্তব্য ছিল রানীকান্দা। সেই পথে যত অগ্রসর হতে থাকলাম, চোখে পড়ল বাসপা নদীর নীলাভ স্রোত পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে। নদীর গর্জন, সবুজ তৃণভূমি আর দূরে বরফে ঢাকা পাহাড় যেন এক জীবন্ত ছবির মতো। এখানকার নির্মল বাতাস আর নিস্তব্ধ প্রকৃতি এমন এক অনুভূতি দেয় যা ভাষায় প্রকাশ করা বেশ কঠিন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রানীকান্দা বলে একটা জায়গায়, যে জায়গাটা হচ্ছে ছিটকুল যে গ্রাম আছে, প্রধান যে গ্রাম, তার কেন্দ্রস্থল থেকে 7 কিলোমিটার দূরে রানীকান্দা বলে যে জায়গাটা আছে। এটার সিগনিফিকেন্ট হচ্ছে বেসিক্যালি এখানে কোনো লোকালিটি নেই, কিন্তু মেন ভিউয়ের জন্য, মিডোজের জন্য, আর এখান থেকে বাসপা নদীর দুর্দান্ত ভিউ পাওয়া যায়, সেই কারণে মানুষজন এখানে আসে। আর ইনফরমেশন হলো এখান থেকে টিবেট বর্ডার হচ্ছে 60 কিলোমিটার, এর আগে কোনো লোকালিটি নেই। আর ছিটকুলি হচ্ছে লাস্ট লোকালিটি এই দিকেই, মানে বলতে পারেন লাস্ট গ্রাম আমাদের ভারতবর্ষের হিমাচলের সঙ্গে যে টিবেটের যে আমাদের বর্ডারটা আছে সেই রেফারেন্সে। রানীকান্দা হলো ছিটকুলের পরে বাসপা নদীর ডান তীরে অবস্থিত এক মনোমুগ্ধকর উচ্চ তৃণভূমি অঞ্চল। এই জায়গা হলো লামখাগা পাস ট্রেকের একটি গুরুত্বপূর্ণ ক্যাম্পিং স্পট। রানীকান্দা হলো এমন এক জায়গা যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে হিমালয়ের নির্মলতা, আর প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটা ক্ষুদ্র, অথচ কতটা সৌভাগ্যবান। রানীকান্দায় এসে পৌঁছলে আপনার মনে হবে পৃথিবীর সব ব্যস্ততা যেন বহু দূরে, শুধু পাহাড়, আকাশ আর প্রকৃতির নিখাত সৌন্দর্য যেন এখানে বিরাজ করছে। রানীকান্দাতে আসার জন্য কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাকে দুপুর 1:30টার আগে এখানে প্রবেশ করতে হবে, তার আগে পরে হলে কিন্তু এন্ট্রি ক্লোজ। যারা আসবেন গাড়িতে তাদের একজনেরও যদি আধার কার্ড ক্যারি করেন সঙ্গে, অরিজিনাল আধার কার্ড, সেটা হচ্ছে চেকপোস্টে জমা রেখে আপনাদেরকে আসতে দেবে। যদি না রাখেন সেক্ষেত্রে আপনাদের লাইনে দাঁড়াতে হবে, প্রত্যেকের আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল এন্ট্রি হবে, তবেই আপনাকে এন্ট্রি করতে দেবে। তো যখন এখানে আসবেন অবশ্যই চেষ্টা করবেন অরিজিনাল আধার কার্ড কিন্তু ক্যারি করার জন্য। ভোটার কার্ড হবে না, অন্য কোনো কার্ড হবে না, ড্রাইভিং লাইসেন্সও কিন্তু হবে না। রানীকান্দার অপার সৌন্দর্যকে পেছনে ফেলে আবার রওনা দিলাম ছিটকুলের পথে। ফেরার পথেও প্রকৃতি যেন বারবার আমাদের থামিয়ে দিচ্ছিল। পাহাড়, বাসপা নদীর গর্জন, সবুজ উপত্যকা আর হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে কখন যে আমরা পৌঁছে গেলাম বিখ্যাত হিন্দুস্তান কা আখরি ধাবাতে, তা আমরা বুঝতেই পারিনি। সত্যি বলতে কি, তখনও আমাদের খুব একটা খিদে ছিল না, কিন্তু এত ঐতিহাসিক ও জনপ্রিয় একটি জায়গায় এসে কিছু না খেয়ে চলে যাওয়াটা যেন ঠিক মানায় না। তাই আর দেরি না করে অর্ডার করে দিলাম গরম গরম মোমো। এখন আমরা এখন আছি হচ্ছে আখরি ধাবা ছিটকুলে, আর এখানকার ফাউন্ডার যে আছে উনি আমার সামনে আছেন, মিস্টার ওম প্রকাশ নেগি। আর যে দোকানটা আছে, ইয়ে কব তক ফাউন্ড হুয়া থা? ये 1999 का, 1999। और ये आखिरी धाबा क्यों है? ये इससे आगे कोई गांव नहीं, सब फौज और बैठी है। हाँ। अभी 5-8 साल हो गया, रोड खुला हुआ है। उन्होंने आप अपने खेतों में होटल, कॉटेज है हाँ। और कुछ कैंटीन लगा रखे हैं। अच्छा। लेकिन ये बहुत पॉपुलर है, आइकॉनिक है। और ये है जी, बस इज्जत कमाया हुआ है पूरा भारत के। एकदम। बेटियां आती हैं। लेकिन आप जो मुस्कुराहट से लोगों को बोल रहे हैं, जो बोल रहे हैं, वो तारीफे काबिल है। बहुत बहुत धन्यवाद देता हूँ भाई साहब, आप लोगों को जितने भी बंगाली भाई है, हाँ। पूरा भारत की भाई बहने बेटी हैं, कह दीजिए सबको धन्यवाद देता हूँ। ओके, जय हिंद। जय हिंद। 난 맘에 조금씩 자리 잡은 널 느낄 때면 괜히 잠을 설치고 괜한 이유로 내게 연락해.
매번 같은 실수를 반복해 이런 마음이 익숙지 않아 끝없이 생각에 빠져 허우적거릴 뿐이야 Why don't you make me smile Why don't you tell me your heart 이 순간만큼 내게 말해 ঘড়িতে বাজে 3:15 আমাদের যে গাড়ির টায়ারটা পাঞ্চার হয়েছিল সেটা এখানে ঠিক করা হলো এই সাংলাতে নেমে সেটার ভিডিও করে দেখাইনি সেটা দেখানোর দরকারও নেই আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এখান থেকে সোজা কারচেম ড্যাম হয় তারপর সোজা কলপার দিকে রওনা হওয়া অনেকটা বেলা হয়ে গেল আর আকাশটাও দেখতে পাচ্ছি এখন বৃষ্টি প্রায় নাম্ব করে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে কিন্তু এখানে একটা দর্শনীয় স্থান ছিল সাংলাতে সেটা হচ্ছে কাংরু ফোর্ট সেটা যাওয়া হলো না কিন্তু সেটার ব্যাপারে ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো বা তার বিস্তারিত কিভাবে যাবেন বা তার মহত্ব কি চলুন সেটা একবার শেয়ার করি ভিডিওতে সাংলা থেকে 2 কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 8,500 ফুট উচ্চতায় অবস্থিত কামরু ফোর্ট। কামরু একসময় বুশেহার রাজ্যের প্রথম রাজধানী ছিল। এই দুর্গটি প্রায় 1000 বছরের বেশি পুরনো। দুর্গটি মূলত কাঠ ও পাথরের সংমিশ্রণে তৈরি। বহুতল বিশিষ্ট এই টাওয়ার আকৃতির দুর্গটি ভূমিকম্প সহনশীল নকশায় নির্মিত। দুর্গের ভেতরে কামাখ্যা দেবীর মন্দির রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবীর মূর্তি বহু শতাব্দী আগে অসমের কামাখ্যা মন্দির থেকে এখানে আনা হয়েছিল। মন্দিরে প্রবেশের আগে কিন্নরি টুপি এবং গাচ্ছি পরতে হয় এবং যে কোনো চামড়ার জিনিস নিয়ে ভেতরে প্রবেশ করা বর্জনীয়। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি নিষিদ্ধ। চলুন তাহলে বর্তমানে আমাদের স্পিতি ট্যুর কন্টিনিউ করা যাক। ছিটকুল ছেড়ে কারচামের দিকে নামতে শুরু করতেই পাহাড় যেন নতুন নতুন রূপে ধরা দিতে থাকে। এক পাশে পাহাড় কেটে তৈরি সরু রাস্তা আর অন্য পাশে গভীর খাদে গর্জন তুলে বয়ে চলেছে নীলাবো বস্পা নদী। এই রাস্তার কন্ডিশন সম্বন্ধে যদি বলতে হয় কিছু জায়গায় বেশ ভালো আবার কিছু জায়গায় বেশ খারাপ। তবে রাস্তাটি বেশ অনেক জায়গায় সংকীর্ণ। তবে এই রাস্তার সবচেয়ে বড় আকর্ষণ হল বস্পা নদী। দীর্ঘ পথ জুড়ে নদীটি আপনার সঙ্গী হয়ে চলে, কখনো খুব কাছে, কখনো অনেক নিচে, আবার কখনো পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। অবশেষে বাস্পা নদী এসে মিলিত হয় সতলুজ নদীর সঙ্গে। এই জায়গাটির নামই হল কারচাম। এই কারচামেই প্রকৃতি এক অপরূপ সৌন্দর্যের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক প্রকৌশলের এক বিস্ময় কারচাম ড্যাম। এই ড্যামটি কারচাম ওয়াংতু জলবিদ্যুৎ প্রকল্পের অংশ। প্রকল্পটি 2011 সালে চালু হয়। বর্তমানে এটি ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি জলবিদ্যুৎ প্রকল্প। এটি একটি রান অব দ্য রিভার প্রকল্প, অর্থাৎ বিশাল জলাধার তৈরি না করে নদীর স্বাভাবিক প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কারচাম থেকে রেকংপিওর দূরত্ব প্রায় 20 কিলোমিটার আর গাড়িতে সময় লাগে 40 থেকে 50 মিনিট। এই পথটি ভারত তিব্বত মহাসড়কের অংশ, অর্থাৎ NH5 এর অংশ। কিন্নর জেলার অন্যতম সুন্দর পাহাড়ি পথ। সেদিন রেকংপিও পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল 5টা হয়ে যায়। লাঞ্চ করতে ইতিমধ্যেই বেশ দেরি হয়ে গেছিল। রেকংপিও মার্কেটেই আমরা একটি ভালো রেস্টুরেন্টের খোঁজ পাই। অবশেষে রেকংপিওতে হিমালয়ান কিচেন বলে একটা রেস্টুরেন্টে আমরা নিয়েছি চিকেন চাউমিন। আর এখন ঘড়িতে বাজে 5:15 থেকে 20 বাজে। তার কারণটা হচ্ছে ওই যে সকালবেলা টায়ার পাঞ্চার হয়েছিল সেটা সাংলাতে মেরামত করতে করতে অনেকটা সময় লেগে যায়। তারপর কারচেমে নেমেও আমরা চেষ্টা করেছিলাম লাঞ্চ করার, কিন্তু বৃষ্টি বাদ সাজে, তার জন্য সেটাও হয়নি। তাই জন্য অনেকটা দেরি হয়ে যাওয়ার পর অবশেষে এরকম একটা রেস্টুরেন্ট দেখে আমরা অর্ডার করেছি চিকেন চাউমিন। এটাই আমরা শেয়ার করে নেবো। রেকংপিও থেকে অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম কলপার আমাদের হোটেলে। সারাদিনের দীর্ঘ ভ্রমণের পর একটু বিশ্রাম নেওয়ার অপেক্ষায় ছিলাম, কিন্তু
হোটেলে পৌঁছেই জানা গেল বিদ্যুৎ নেই, আর তার উপরে ইনভার্টারেরও চার্জ সম্পূর্ণ শেষ। ফলে কিছুক্ষণ বিদ্যুৎ ছাড়াই থাকতে হলো। এই হচ্ছে আমাদের হোটেল, বাবা অনেক উপরে। দেখুন, কারেন্ট অফ, আমাদের মোবাইল ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিওটা করতে হচ্ছে। সেটা হচ্ছে আমাদের যে রুমটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা কিং সাইজ বেড আছে। রুমটা এরকম, রুমটা যে খুব বিশাল বড় সেরকম না, আবার ছোটও না। আমাদের লাগেজগুলো রেখে দিয়েছি। আর যেটা বলার, ওদিকে জানলা আছে, জানলা দিয়ে দারুণ ভিউ আছে, অন্ধকার হয়ে গেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, সেটা আমি কালকে সকালবেলা শেয়ার করবো। ওখানে একটা ব্যালকনি পর্যন্ত আছে, এখানে একটা কভার আছে, আর এদিকে একটা ওয়াশরুম আছে। এই হচ্ছে রুমটা। আর রুমটা ঠিকঠাক কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সে সম্বন্ধে কোনো দ্বিমত নেই, এবং চারদিকে আপেল বাগান। আচ্ছা, ওয়াশরুমটা একবার দেখাই। এখানে একটা বেসিন আছে, আর হচ্ছে ওয়েস্টার্ন কোমোড আছে, আছে হচ্ছে গিজার, আর এই একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। কারেন্ট আসার পর আমরা সেদিনে ডিনার সেরে নিই। ডিনারে ছিল ভাত, চিকেন কষা, স্যালাড আর ডাল। কেমন লেগেছে রে? ভালো? কেমন? ঠিক আছে, ঠিক আছে। কি গো, ভালো লেগেছে? হ্যাঁ, আর সবচেয়ে ভালো লেগেছে ওনাদের ব্যবহার, তাই তো? খুব ভালো। গুড মর্নিং। আমি এখন আছি কলপাতে। এই মুহূর্তে এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমার ঠিক ব্যাকগ্রাউন্ডে দেখুন কিন্নর কৈলাসের রেঞ্জ, সামনে মানে আমার আর ব্যাকগ্রাউন্ডে আরও আছে আপেল বাগান। মানে তার কারণটা হচ্ছে আমরা যে হোটেলে আছি এটা আপেল বাগানের মধ্যেই। আমি যে হোটেলে রয়েছি তার নাম হচ্ছে কল্পা পাইন ভিউ রিট্রিট। সেই হোটেলটা একদম যে কল্পার মেন পয়েন্ট সেখানে না, সেখান থেকে একটু দূরে, কিন্তু এখান থেকে ভিউ কিন্তু চমৎকার। আর সবচেয়ে ভালো, পুরো আপেল বাগানের মধ্যেই এই হোটেলটা। যে রুম আমাদের প্রোভাইড করেছে বা যে ব্যবস্থাপনা আমাদের সঙ্গে তুলে ধরেছে তা এক কথায় ফ্যান্টাস্টিক, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই হোমস্টেতে আসতে গেলে আপনাকে কিন্তু বেশ খানিকটা সিঁড়ি চড়তে হবে। দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা চড়ে আপনাকে আসতে হবে। তারপরে এরকম ভিউ পাবেন, এবং চারদিকটা এরকম আপেল গাছে ভর্তি। এটা একটা রেড ভ্যারাইটি অ্যাপেল, যে অ্যাপেলটা বাইরেও লাল এবং এটাকে কাটলেও ভেতরটা পুরো লাল। এবং শুধু তাই না, যখন বড় হয়ে যাবে এই আপেলটা, এটাকে যদি কাটা হয় একটা হার্ট শেপ পাওয়া যাবে, দুর্দান্ত। এবং আমার কাছে তো এই মুহূর্তে তার মানে মানে নমুনা নেই, কেননা এখানকার যে ওনার আছে তারাই বললেন দারুণ। আমি এত জায়গায় আপেল গাছ দেখেছি, কিন্তু এরকম অ্যাপেল কোনোদিন আমার চোখে পড়েনি। দেখুন, আপনারা যদি কখনো সেপ্টেম্বর বা আগস্ট মাসে যদি এদিকে আসেন, দেখবেন এগুলো আরও বড় বড় হয়ে গেছে, এবং হয়তো তখন এখানকার যে ওনার আছে তাদের পারমিশন নিয়ে পেরে খেতেও পারবেন, বা হয়তো কিনে নিয়ে যেতেও পারবেন। এছাড়াও অনেক আপেল গাছ আছে, এটা পুরো পুরো অ্যাপেল অর্চার্ড নিচে। এদিকে পিচও আছে, পিচের গাছও আছে, ওই দেখুন হয়েছে পিচ, ওই দেখুন সবুজ কালারের হালকা হালকা। চলুন, ওনাদের একটা টেরেস আছে, সেই টেরেস থেকে কেমন ভিউ একবার সেটাও দেখাই। এই হোমস্টের একটা সেমি টেরেস আছে, সেখানে চলে এসেছি। সেখান থেকে এক কাপ চা পান করতে বন্ধ লাগছে না, সেখান থেকে এরকম ভিউ, জাস্ট ওয়াও। এটা হোমস্টে, বেসিক্যালি এটা হোটেল নয়। আর এখানে থাকার একটা ভালো জিনিস হচ্ছে এখান থেকে বাসপা নদীকেও আপনি দেখতে পারবেন। আর কিছু দূর নিচে নামলে হচ্ছে রেকংপিও। আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা চলে যাব, প্রথমে সুইসাইড পয়েন্ট দেখব, তারপর সেখান থেকে একটু মনেস্ট্রিতে যাব, কল্পা মনেস্ট্রি, তারপর চলে যাব নাকোর দিকে। এবার নাকোতে যাওয়ার পথে পড়বে খোয়াব ব্রিজ, সেখানটার কভার করব। তারপর যদি সময় থাকে নাকো লেক কভার করব। তারপর নাকোতে আমাদের নাইট স্টে হবে আজকে। অবশ্যই কিন্নর জেলা থেকে আমরা প্রবেশ করব স্পিতি জেলায়। এবার আবার স্মৃতি ট্যুর হচ্ছে হেরিটেজ ট্রাভেলসের সঙ্গে। হেরিটেজ ট্রাভেলসকে চুজ করার ক্ষেত্রে দুটো জিনিস ম্যাটার করেছে। একটা হচ্ছে ওদের গুগল রেটিং, যেটা 4.9, আর ওনাদের দীর্ঘদিন হিমাচলে ব্যবসা করার অভিজ্ঞতার জন্য। তবে এই যে আমরা 3-4 দিন ধরে ঘুরছি, যে ত্রুটি বিচ্যুতি হচ্ছে না এরকম তো নয়, টুকটাক ত্রুটি বিচ্যুতি হচ্ছে, কিন্তু আমার ফোকাস শুধু ঘোরার দিকেই আছে। যেগুলো হচ্ছে ওটা কিন্তু হবেই, সেটা আমি যার সঙ্গে যাই না কেন, ওই টুকটাক ত্রুটি বিচ্যুতি কিন্তু হতেই থাকবে। সেটাকে বাদ দিয়েই কিন্তু আপনাকে ভ্রমণ করতে হবে। আমি যদি ভাবি যে এখানে অন্যর সঙ্গে গেলে এটা হবে না, সেখানে গেলে হয়তো অন্য কোনো প্রবলেম হবে, তো কোনো অসুবিধা নেই। খালি বেসিক জিনিসগুলো ঠিক আছে কিনা আপনারা দেখবেন, যেমন ড্রাইভার ঠিকঠাক কিনা, 2 নম্বর হচ্ছে খাবার ঠিকঠাক দিচ্ছে কিনা, আপনারা হোটেলে গরম জল পাচ্ছেন কিনা, বিশেষ করে শীতের জায়গায় এসে, এটা তো খুব নেসেসারির মধ্যে পড়ে। তো এই জিনিসগুলো আমি মোটামুটি দেখি। আর যে দ্রষ্টব্য স্থানগুলো আছে সেগুলো মিস না হয়ে যায়, সেটা কিন্তু প্রাইমারি জিনিস। ব্যাস, এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে ড্রাইভারের সমস্যা। এবং হেরিটেজ ট্রাভেলসকে থ্যাংক ইউ, যে ওরা কালকে সন্ধ্যেবেলা বলার পরই
ওরা আমার ড্রাইভার চেঞ্জ করে দিয়েছে, আজকে নতুন ড্রাইভার আসছে, আমাদের ওই জন্য বেরোতে আজকে একটু দেরি হবে, কিন্তু আমাদের ড্রাইভার অন্য আসছে। বাদ বাকি এই ব্যাপারে ইনফরমেশন আপনাদের ভ্রমণ করতে করতে দেবো। সেদিন ব্রেকফাস্টে ছিল বুমবুমের জন্য ব্রেড অমলেট এবং আমাদের জন্য ছিল গরম গরম ছোলে বাটুরে। ব্রেকফাস্টে ছিল পুরি ছোলে, বুমবুমের জন্য ছিল হচ্ছে ব্রেড অমলেট। আমরা সবাই দুটো তিনটে করে খেয়েছি, স্বীকৃতি দুটো, রনি কটা তিনটে, আমিও তিনটে। তার কারণ আমি চাইছি আজকে লাঞ্চ স্কিপ করার জন্য। কিন্তু এই যে আমার ছেলেটা বসে আছে দেখতে পাচ্ছেন, মানিক রতন, হ্যাঁ কপিস হচ্ছে রে, 4 পিস আর একটা 5 পিস। আর খাবো না, পারলে দিদি যদি বলে আরেক পিস দেবে তো আরেক পিসও নিয়ে নেবে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শিবতলার উজ্জ্বল ভবিষ্যৎ। দিদিতে যা যা চাইছি দিদি কোনো না করছে না, দুর্দান্ত। আপনারা মনে রাখবেন, এই দেখুন এখন নাপছি, আর এই দেখুন সুবীরকে দেখুন পুরো ডন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ তোর আসছে। আর দাঁড়িয়ে পড়লাম, এই যে আপেল, ছোট ছোট আপেল হয়েছে দেখুন, এই দেখুন। না এগুলো বললো না পিচ, না না আবার বলছি কি পিচ পিচ, এই যে পিচ পিচ, এইটা আপেল, এই যে পিচ হয়ে রয়েছে, দারুণ। আজকে 11:15 বেজে গেল আমাদের বেরোতে বেরোতে কল্পা থেকে। আমরা সোজা চলবো হচ্ছে সুইসাইড পয়েন্ট। কেন দেরি হলো, কিছু বেসিক জিনিস চেঞ্জেস হলো, সেইগুলো ক্রমশ আস্তে আস্তে বলবো আপনাদের যত এগিয়ে চলবো। আগে আমরা সুইসাইড পয়েন্টের দিকে এগোই। ভালোই গরম দেখাচ্ছে, ভালোই গরম, মোটামুটি এখন 17 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে, কিন্তু ফিল লাইকস 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ব্রেকফাস্ট শেষ করার পরেই হোটেল থেকে বেরিয়ে পড়লাম কল্পার বিখ্যাত সুইসাইড পয়েন্টের উদ্দেশ্যে। রাস্তার একধারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল মহিমান্বিত কিন্নর কৈলাস পর্বতমালা, আর সেই দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলছিল আমাদের যাত্রা। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎই আমাদের গতি থেমে গেল। সামনে বিশাল এক ভেড়ার পাল নিয়ে রাস্তা পার করাচ্ছিলেন বেশ কয়েকজন প্রতিপালক। অবশেষে রাস্তা ফাঁকা হতেই আবারও আমাদের যাত্রা শুরু করলাম, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্য কল্পার বিখ্যাত সুইসাইড পয়েন্টে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সুইসাইড পয়েন্টে, ঘড়িতে বাজে হচ্ছে 11:20। একটা জাস্ট ক্লিফ, আর সেখান থেকে এই ভিউ, প্রচণ্ড হাওয়া। এখানে আসলে একটা টিপস হচ্ছে, সেটা হচ্ছে যাদের বড় বড় চুল আছে, বিশেষ করে মহিলাদের, তারা চুলটা একটু ঠিকঠাক বেঁধে আসবেন, এত যাতা অবস্থা হয়ে যাবে। তোমরা ঠিকঠাক বেঁধে এসেছো? একটা ঠিকঠাক এসে যায়, কিন্তু দেখুন এই দেখুন সুবীর, দেখুন স্টাইল মারার জন্য রং চুল ইয়ে করে এসেছে। আচ্ছা, এবার আসা যাক সিরিয়াস কথা। সেটা হচ্ছে এখানে আসতে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই যে সতলুজ রিভার আছে, তার একটা ম্যাসিভ যে উপত্যকাটা আছে সেটা দেখতে পাবেন। বাদিকে দেখতে পাবেন হচ্ছে কিন্নর কৈলাসের রেঞ্জ দেখতে পারবেন। আর একটা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই যে রাস্তাটা চলেছে রোগী ভিলেজের দিকে, এই এরকম করে পাহাড় কেটে যে সরু রাস্তা তৈরি করা হয়েছে, এই রাস্তা দিয়ে যাওয়ার রোমাঞ্চই আলাদা। আর যেটা করতে পারেন, দারুণ দারুণ সব এখানে ফটো তুলতে পারেন। এখানে কিন্তু সানসেট বা সানরাইজের সময় আসলে কিন্তু দারুণ লাগবে, যদিও এই দুটোর মধ্যে কোনোটাই আমরা করিনি। যাই হোক, কেমন লাগছে বল এখানে এসে? টপ ক্লাস স্যার। কি কেন টপ ক্লাস লাগছে? স্যার ভিউ, হাওয়া। কল্পার সুইসাইড পয়েন্ট ঘুরে আসার পর আমরা এরপর পৌঁছে গেলাম কল্পার মনেস্ট্রিতে। এই বুদ্ধ মনেস্ট্রিটি কিন্নর জেলার অন্যতম প্রাচীন ধর্মীয় স্থানের মধ্যে একটি। শান্ত পরিবেশ, প্রার্থনার পতাকা, প্রার্থনা চক্র আর ঐতিহ্যবাহী তিব্বতী স্থাপত্যের পুরো জায়গাটিকে এক অন্যরকম আধ্যাত্মিক আবহ এনে দিয়েছে। মনেস্ট্রির পাশেই রয়েছে নারায়ণ নাগিনী মন্দির, যা হিমাচল প্রদেশের কিন্নর জেলার কল্পা গ্রামের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক মন্দির। এই মন্দিরটি ভগবান বিষ্ণু এবং নাগিনী দেবীকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি তৈরি হয়েছে কাঠ ও পাথরের সমন্বয়ে এবং এর স্থাপত্যশৈলী প্যাগোডা ধাঁচের। মন্দিরের প্রাঙ্গণে দাঁড়ালেই চোখের সামনে ভেসে ওঠে মহিমান্বিত কিন্নর কৈলাস পর্বতমালা। বরফে ঢাকা পাহাড়, নির্মল বাতাস
আর চারপাশের নিস্তব্ধতা জায়গাটিকে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ এনে দিয়েছে। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নারায়ণ নাগিনী মন্দির কল্পার অন্যতম দর্শনীয় স্থান। এখন বাজে 12:20, আমরা কল্পা মনেস্ট্রি বা এই মন্দির দেখে রওনা দিচ্ছি এখন নাকোর দিকে। মাঝে আমরা দাঁড়াবো একটা জায়গায়, সেটার নাম হচ্ছে খাপ সাঙ্গাম বলে। এখন পর্যন্ত ওয়েদার ভালো। আমরা বেশ কিছুদিন ধরে যে আমাদের স্পিতি ট্যুর চলছে, যে বিভিন্ন জায়গা আমরা ঘুরে বেড়াচ্ছি হিমাচলের। সকালবেলার দিকে ওয়েদার তো ভালো থাকছে, কিন্তু সমস্যা হচ্ছে দুপুরের পর থেকে, মানে 1টা-1.5টার পর থেকে দেখা যাচ্ছে আকাশ মেঘলা করে আসছে আর বৃষ্টি পড়ছে। আচ্ছা, এখানে বলা ভালো যে আমরা যে নেটওয়ার্কের কথা বলতে গেলে নেটওয়ার্ক ঠিকঠাক, কিছু জায়গায় এয়ারটেল খুব ভালো আর কিছু জায়গায় জিও খুব ভালো। একটা জিনিস অবাক করে দিচ্ছে বিএসএনএল, এখানে বিএসএনএল নেটওয়ার্ক কিন্তু খুব ভালো। ঘড়িতে বাজে এখন 1টা, আমরা আবার NH5-কে কানেক্ট করে নিয়েছি। আমরা যে কল্পা মনেস্ট্রি থেকে রওনা দিয়েছিলাম গোয়া ব্রিজের দিকে, সেই ডিস্টেন্স মোটামুটি 50 কিলোমিটার মতন। আর টোটাল ডিস্টেন্স আজকে কভার করব কল্পা থেকে নাকো পর্যন্ত, সেটা হচ্ছে ওই 100 কিলোমিটার মতন। এখনও খাপ সঙ্গম আসতে অনেকটা বাকি আছে। আচ্ছা, একটু আপনাদের সঙ্গে শেয়ার করি কেন আমাদের ড্রাইভার পরিবর্তন হলো। সেটা হচ্ছে যে ড্রাইভার দাদা আমাদের গাড়ি চালাচ্ছিলেন, তিনি আমার থেকে প্রোগ্রাম চাইছিলেন যে আমরা কাজায় কোথায় কোথায় ঘুরবো বা পরবর্তী ট্যুর প্রোগ্রাম কি। তো তাকে বলে দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও সে বলেছিল যে আমি যাবো না, হচ্ছে চিচামব্রিজ যাবো না, আরও 2-1টা পয়েন্ট যাবে না বলছিল। তো আমার তখন একটু একটু মাথা গরম হয়ে যায়, কিন্তু সেটা আমি ওনার সামনে শো করিনি। আমি তখন ওনার বা আমি যার সঙ্গে ট্যুর বুক করেছি হেরিটেজ ট্রাভেলস, রিতকে ফোন করে ওকে বলি, দেখো ভাই এই বলছে। তখন বলছে দাদা টেনশন নেবেন না। তারপরে কথা হয় যে ওনাকে আর ক্যারি করা হবে না, তারপর অন্য ড্রাইভার দেওয়া হবে, এবং সেটা কাল রাত 9:30 থেকে 10:30টার মধ্যে পুরো ব্যাপারটা ডিল হয়ে যায়। আমি থ্যাঙ্কস টু হেরিটেজ ট্রাভেলস যে ওরা এই সিচুয়েশানটা দুর্দান্তভাবে হ্যান্ডেল করেছে, যাতে আমাদের ট্যুরটা কোনোভাবে বিনষ্ট হয়নি, বা পরবর্তীকালে হয়তো এগোলে আরও রকম সম্ভাবনা ছিল যে স্পিতির কিছু কিছু জায়গা হয়তো আমরা দেখা থেকে বঞ্চিত হতাম। এখন হয়তো আপনারা বলতে পারেন যে হেরিটেজ ট্রাভেল তাহলে প্রথমে যখন জানতো তাহলে কী করে দিল। দেখুন, এখানে কিন্তু ড্রাইভার সিন্ডিকেট হয়, এখানে কিন্তু কেউ কারুর চেনাশোনা যে ড্রাইভার যাকে বলে যখন সবসময় তাই পায় না। এবার যেটা হয়েছে যে স্পিতিতে এবার প্রচণ্ড ডিমান্ড ড্রাইভারের, ফলে ওদের যে পছন্দের ড্রাইভার যারা ছিল সবাইকে দেওয়ার পরও আমার ট্যুরটা যেহেতু একদম প্রায় শেষের দিকেই ছিল, মানে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে ছিল, তখন আর সেরকম কেউ ছিল না। তখন এই দাদাকে বলা হয়েছিল, তো সে 22 বছর পুরনো ড্রাইভার, সেও যদি এরকম করে তো কী করা যাবে। তো আমি ঘোরার ক্ষেত্রে উনি আরও অনেক কিছু সমস্যা তৈরি করেছিল, সেগুলোকে আমি ইগনোর করেছিলাম বা আমরা একটু কম্প্রোমাইজ করেও নিয়েছিলাম, কেননা ঘোরার ক্ষেত্রে এরকম হয়েই থাকে পথ চলতি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ঘোরার ক্ষেত্রে কোনো দ্রষ্টব্য স্থান যদি আপনার দ্বারা দেখা না হয়ে থাকে, সেই জিনিসটা আমি কম্প্রোমাইজ করতে পারিনি, আর করবো না কোনোদিনও। সেই জন্যই লাস্টে আমি আর থাকতে পারিনি। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি যদি একা ট্যুরটা করতাম তাহলে সেক্ষেত্রে কী হতো। আমি যদি একা ট্যুরটা করতাম সেক্ষেত্রে সেই টক্সিক লোকটাকে আমাকে শেষ পর্যন্ত সইতে হতো, কারণ আমার পক্ষে আর সেকেন্ড অপশান থাকতো না। এর ফল আমি ভুগেছি কাশ্মীরে 2023 সালের কাশ্মীর ট্যুরে গিয়ে। যে ড্রাইভারের ফোন নাম্বার কিন্তু দেখবেন আমার কোনো ভিডিওতে কিন্তু আমি বলিনি। প্রথম দুটো ভিডিও তো দারুণ হিট হয়েছিল, বিশেষ করে সেকেন্ড ভিডিওটা জম্মুর থেকে ট্যুর প্ল্যান ভিডিওটা, সেখানে অনেকেই আমাকে বলছিল ড্রাইভারের ফোন নাম্বার দিতে, আমি দিইনি। যাই হোক, এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। চলুন আমরা এগিয়ে চলি খব সঙ্গমের দিকে। আর আজকে আমাদের সারথি হচ্ছে আমান ভাইয়ের বাড়ি হচ্ছে মান্ডিতে। তো আমি তো সবাইকেই হাসি মুখে স্বাগত জানাই। তো এখন দেখা যাক আমান ভাইয়ের সঙ্গে আগামী 4-5টা দিন কেমন কাটে। আই হোপ ভালোই কাটবে, কেন মানুষটাকে যখনই দেখেছি পাশে বসার পর থেকে কথা হয়েছে, এই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বেশ পজিটিভ ভাইবসই পাচ্ছি। চলুন দেখা যাক কী হয়। কল্পা ছেড়ে এবার আমরা রওনা দিলাম নাকো গ্রামের দিকে। ভারত তিব্বত সড়ক ধরে এগোতেই পাহাড়ের রূপ
আস্তে আস্তে বদলে যেতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর পৌঁছে গেলাম কাসাং নালায়। হিমবাহর থেকে নেমে আসা প্রবল জলধারা পাহাড় কেটে নিচে নেমে এসেছে। তার গর্জন অনেক দূর থেকেই শোনা যায়। এই পথের প্রতিটি বাঁক যেন নতুন এক অভিজ্ঞতা। কখনো রাস্তার দুপাশে দেখা মিলছে রুক্ষ ধূসর পাহাড়ের, আবার কিছু দূর এগোতেই সেই দৃশ্য বদলে যাচ্ছে সবুজ মোড়া পাহাড়ের ঢালে। শুধু তাই না, পথ চলতে আরেকটা জিনিসও অবাক করছিল, সেটা হলো শতুদ্র নদীর অসাধারণ রূপ। গভীর গিরিখাতের মাঝখান দিয়ে বয়ে চলা নদী, আর তার পাশ দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছিল। কোথাও প্রকৃতির কঠোরতা, কোথাও তার কোমলতা, আর এই বৈপরীত্যেই এই পথকে করে তুলেছে আরও আকর্ষণীয়। ধীরে ধীরে হিমাচলের সবুজ কিন্নর ছেড়ে স্পিতির রুক্ষ রহস্যময় পাহাড়ি জগতের দিকে প্রবেশ করছি। এই পরিবর্তনটাই এই যাত্রাপথের সবচেয়ে বড় সৌন্দর্য। যেতে যেতে আমাদের অনেক রকম কথা হচ্ছে, এখনো খাওয়া সঙ্গম আমরা পৌঁছইনি, খুব শিগগিরই পৌঁছে যাব। আর যেতে যেতে সুবীর একটা কথা বলছে, খুব দামি কথা বলেছে, কিন্তু সেটাও ব্যাপারটা নয়। কিন্তু ও বলছে, স্যার আপনি অনেকদিন আগে স্বপ্ন দেখেছিলেন যে স্পিতি যাব, তো আপনি স্বপ্ন দেখেছিলেন বলে আমাদেরও যাওয়া সম্ভব হচ্ছে। ব্যাপারটা কিন্তু এরকম না, কোইন্সিডেন্ট। আর এক্ষেত্রে আমিও খুব লাকি যে আমার স্টুডেন্টরাও আমার এই স্বপ্নের সাথী হচ্ছে। আমার ফ্যামিলি তো আছেই, তার সঙ্গে আমার স্টুডেন্টরাও আছে। এটা কিন্তু আমার উপরি পাওনা। দারুণ রাস্তা, দারুণ। বাপরে, ইয়ে হতা হ্যায়, দেখেছো? স্পিতির প্রবেশদ্বার পেরিয়ে এগোতেই পাহাড়ের রূপ যেন সম্পূর্ণ বদলে গেল। চারপাশের প্রকৃতি আরও রুক্ষ, আরও রহস্যময়। সবচেয়ে অবাক করার বিষয় ছিল পাহাড়গুলোর ভিন্ন ভিন্ন রং। কোথাও গাঢ় ধূসর, কোথাও কালচে, আবার কোথাও বাদামি আভা। লক্ষ লক্ষ বছরের ভূতাত্ত্বিক পরিবর্তনের ছাপ যেন স্পষ্ট ফুটে উঠেছে এই পাহাড়গুলোর গায়ে। এই রঙের বৈচিত্র্য আর বিশাল পাহাড়ি উপত্যকা দেখতে দেখতে পৌঁছে গেলাম খাব সঙ্গমে। 3:10 বাজে আমরা পৌঁছলাম হচ্ছে খোয়াব ব্রিজে, যেখানে আছে সতলুজ রিভার আর স্পিতি রিভারের কনফ্লুয়েন্স। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খোয়াব সঙ্গমে, যেটা হচ্ছে আপনার যে রিকংপিওতে সেখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এই খোয়াব সঙ্গম। আর এই খোয়াব সঙ্গমের ক্ষেত্রে যেটা মূল বৈশিষ্ট্য সেটা একবার দেখাই। আর তার আগে বলি, এখান থেকে টিবেট হচ্ছে 80 কিলোমিটার। খোয়াব সঙ্গমে দেখুন দুটি নদী এসে এখানে মিলিত হয়েছে। এই দিক থেকে যে নদীটা আসছে সেটা হচ্ছে সতলুজ রিভার, আর এই দিক থেকে যে নদীটা আসছে স্পিতি রিভার। সাধারণত সতলুজ রিভারের কালারটা এরকমই মাঠ কালারই থাকে, কিন্তু যখন শীতকালের দিকে দেখা যায় তখন দেখা যায় স্পিতি রিভারের যে কালারটা ওটা সবুজ অথবা নীলচে কালারের থাকে। কিন্তু এখন পাহাড় থেকে বরফ গলনের জল প্রভৃতি নেমে আসছে, তাই জন্য জলটা অনেকটা ময়লা দেখা যাচ্ছে। কিন্তু এখানে আসলে দুটো নদীর সঙ্গম আপনি পরিষ্কার উপলব্ধি করতে পারবেন। আর এই খোয়াব সঙ্গমে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ, এই খোয়াব ব্রিজ, যে খোয়াব ব্রিজে কিন্নর জেলা, হিমাচলের কিন্নর জেলা এবং স্পিতি জেলা পরস্পর যুক্ত হয়েছে। খাব সঙ্গম হলো এমন এক জায়গা যেখানে স্পিতি নদী এসে মিশেছে শক্তিশালী শতুদ্র নদীর বুকে। দুটি ভিন্ন রঙের নদীর মিলন, আর চারপাশে বিশাল পাহাড় মিলিয়ে এখানকার দৃশ্য সত্যিই অপূর্ব। অনেকে ভাবে খাব হলো সঙ্গমস্থলের নাম, আসলে একবারই না। খাব হলো একটি ছোট্ট গ্রামের নাম, সেই হিসেবেই এই জায়গার নাম হয়েছে খাব সঙ্গম। এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 মিটার উচ্চতায় অবস্থিত, এবং শুধু তাই না, এই স্থানটি স্পিতি ভ্যালির প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। আমরা ধাবায় লাঞ্চ করলাম,
সেখানে সিদ্ধু ছিল, এগ ফ্রাইড রাইস ছিল, আর ছিল ব্ল্যাক টি। চাটা খুব ভালো ছিল, ওটা আমার জন্যই খেয়েছিল। আর ফ্রাইড রাইস কেমন ছিল বলো? ভালো ছিল। ফ্রাইড রাইস ঠিকঠাক ছিল, এগ ফ্রাইড রাইস। আচ্ছা 4:40 বাজে আমরা বেরিয়ে চলে যাচ্ছি খোয়াব থেকে। আর আমাদের যে হোমস্টে সেটা যেতে মোটামুটি আমাদের বলছে 40 মিনিট মতো লাগবে। রাস্তা তো ফ্যান্টাস্টিক, আর দারুণ সময় কাটালাম এই খোয়াবে, দারুণ। বিশেষ করে ফ্রাইড রাইসটা তো বেশ ভালোই ছিল। এতক্ষণ আমরা আসছিলাম সতলুজ রিভারকে সঙ্গে নিয়ে, এবার খোয়াব থেকে আমাদের সঙ্গ হলো এই স্পিতি নদী। আর রাস্তা কিছুটা এরকম, পাহাড় কেটে কেটে এবড়ো খেবড়ো পাহাড়ের বুক চিরে চলে যায় কালো পিচের রাস্তা। সত্যি কথা বলছি, ভিডিওতে যতটা আপনারা দেখে রোমাঞ্চিত হচ্ছেন, তার থেকে বেশি রোমাঞ্চিত আমি হচ্ছি এই গাড়িতে করে যেতে যেতে। Close to violet on a Sunday, nearly made it into bloom, but I know, oh the ordinary, Monday turning back to blue, long for what's to come, keep forgetting how to make it known before it's already gone. Full of post-its in the ceiling of things I like to follow through, but I hold on, a visionary. আর 3 কিলোমিটার বাকি নাকো আসতে। ওয়েদার তো ফ্যান্টাস্টিক এখনো পর্যন্ত, আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 5:15, বোঝাই যাচ্ছে না। যেটা বলা সেটা হচ্ছে, আমরা প্রথম যখন জার্নি শুরু করেছিলাম তখন বলেছিলাম যখন স্পিতি ভ্যালি এন্টার করব, সবাইকে মনে করাবো যে অল্প অল্প করে জল পান করা, নির্দিষ্ট বিরতি পরপর। এখনও করে চলেছি, বেশিরভাগ সময় আমিই বলছি, যারা আমার সঙ্গে আছে তারা মাঝে মাঝে বলছে। কিন্তু আপনারা যখন ঘুরতে আসবেন এটা কিন্তু খেয়াল রাখবেন, উচ্চতা জনিত কারণে এখানে অক্সিজেন অনেকটা কমে যায়, জল পিপাসা হয়তো নাও পেতে পারে। ওই অল্প অল্প করে জল পান করবেন, তাতে কি হবে, সে অক্সিজেন লেভেলটা নামবে না। সেক্ষেত্রে বড় কোনো শারীরিক অসুস্থতা থেকে আপনারা রক্ষা পাবেন। নাকোতে পৌঁছে প্রথমেই দেখে নিলাম নাকো মনেস্ট্রিকে বাইরে থেকে। তারপর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। ঘড়িতে বাজে 5:40, অবশেষে প্রপার নাকো গ্রামে আমরা পৌঁছলাম। দারুণ ফ্যান্টাস্টিক। আমার পৌঁছে কেমন লাদাখ ফিলিং আছে, যদিও আমি কোনোদিন লাদাখে যাইনি, কিন্তু এরকমই হবে। আমাদের হোমস্টে আছে তারা হোমস্টে, এনাদের 3টে হোমস্টে, বেশিরভাগই ফুল। অসুবিধা নেই, সবই আশেপাশে, সব পায়ে হাঁটা দূর। দেখুন এখানে কি হয়েছে, এটা কি ফল, ইয়ে কনসা ফল? আরে বাহ, চেরি হয়েছে, দেখুন এই দেখুন। আচ্ছা, আমাদের যে রুমটা দিয়েছে সেটা হচ্ছে, এখানে ডাবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে। আমার গলাটা বসে গেছে, তার জন্য আগেই ক্ষমা প্রার্থী। এই মাত্র নাকোতে এলাম, আর রুমটা এরকম, খুব হাইফাই না কিন্তু খুব মন্দও নয়, কিন্তু বেশ ভালো। আমার বুম বুম বলছে ওইখানে শুতে দেবে তো আমাকে, যাই হোক। আর এইটা আছে এইরকম স্পেস, দুটো মোড়া আছে। আর ওয়াশরুমটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোড আছে, আর হচ্ছে এখানে বেসিন আছে, গিজার আছে। আর গিজার কিন্তু সোলার গিজার। আর এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে ভিউ কিছুটা এরকম, এই লম্বা একটা ব্যালকনি আছে, ভিউ এরকম। ব্যাস, এরকম অনেক হোমস্টে আছে, এরাও দারুণই লাগছে, কিন্তু ভিউ এরকমই লাগবে। এখান থেকে যা পাচ্ছি এখান থেকে তাই পাবেন। চাষাবাদ হচ্ছে। এবার পায়ে হেঁটে হেঁটে ঘুরে আসবো ভাবছি, চা পান করে নিই। চা পান করার পর আমরা হাঁটতে শুরু করলাম নাকো লেক ভিউ পয়েন্টের দিকে। আমরা আমাদের হোমস্টে থেকে হাঁটতে হাঁটতে নাকো ভিউ পয়েন্ট বলে একটা জায়গায় এসেছি। সেখান থেকে এই নাকো লেক, এই সামনে দেখতে পাচ্ছেন নাকো লেক, আর এই নাকো যে গ্রামটা আছে বা জনপদটা আছে, এটাকে খুব সুন্দর অ্যাঙ্গেলে দেখা যায়। তো আমরা এই একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছি, তো আমরা ভাবছি এই পথটা ধরে আস্তে আস্তে উঠে দেখি কীরকম ভিউ হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায়
3625 মিটার উচ্চতায় অবস্থিত নাকো স্পিতি ভ্যালির প্রবেশদ্বারে অবস্থিত একটি ছোট্ট কিন্তু অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রাম। চারদিকে রুক্ষ ধূসর পাহাড়ে ঘেরা এই গ্রামটি যেন মরুভূমির মাঝখানে লুকিয়ে থাকা এক সবুজ মরুদ্যান। বিভিন্ন মাটির তৈরি বাড়ি, সরু গলি, সবুজ ক্ষেত আর শান্ত পরিবেশ নাকোকে অন্য সব পাহাড়ি গ্রামের থেকে আলাদা করে তোলে। এই নাকো গ্রামের প্রাণ হল নাকো লেক। ছোট্ট এই প্রাকৃতিক হ্রদটি গ্রামের ঠিক মাঝখানেই অবস্থিত। চারপাশে উইলো ও পপলার গাছ, প্রার্থনার রঙিন পতাকা আর বরফে ঢাকা পাহাড়ের পটভূমি মিলে এই লেকটিকে এক অনন্য সৌন্দর্য দিয়েছে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নাকো যেন আরও সুন্দর হয়ে ওঠে। পাহাড়ের গায়ে সোনালি আলো পড়লে পুরো গ্রামটি এক স্বপ্নের মতো মনে হয়। তাই নাকো শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এমন এক জায়গা যেখানে প্রকৃতির শান্ত সৌন্দর্যকে সত্যিকারে অনুভব করা যায়। আমরা ফিরে যাচ্ছি হোমস্টের দিকে। আমরা ভিউ পয়েন্টে এসেছিলাম এই নাকোতে। এখানে একটা আপনাদের উপদেশ হলো, আপনারা যখন এখানে আসবেন না, একটা জলের বোতল নিয়ে আসবেন। কেন এত হাওয়া দিচ্ছে না, এইসব জায়গাগুলো মনে ফ্রিজ হয়ে যাচ্ছে আর গলা শুকিয়ে যাচ্ছে। আমার হচ্ছে অল্প অল্প জল পান করলে ভালো হতো, মানে যখন তখন এখানে অক্সিজেন লেভেল নেমে যেতে পারে। নাকো ভিউ পয়েন্ট থেকে ওপরে আরেকটি জায়গা ছিল, সেখানে যাওয়ার চেষ্টা করি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে সেই চিন্তা বাতিল করে আমরা সোজা ফিরে আসি আমাদের হোটেলে। সেদিন আর তেমন কিছু করার ছিল না। রুমে রেস্ট নেওয়ার পর রাত্রে সোজা চলে আসি ডাইনিং এরিয়ায়। আমরা কেউ নিয়েছি হচ্ছে ভাত, আর আমি নিয়েছি হচ্ছে রুটি আর মাংস। সবজিও আছে, আমি আর নিয়ে নিই, আমার আর ইচ্ছা করছিল না, পেটটা ভরা ভরা লাগছে। আমার সবচেয়ে ভালো লাগছে এই বসার জায়গাটা, এত সুন্দর। নেই নেই, আর এই দাদাদের আতিথেয়তা। দাদা হাই বল দিজিয়ে। দারুণ, দাদা কোনো কথা হবে না। আর ওই যে ছবিটা দেখতে পাচ্ছেন না, দাদার বাবার ছবি। আমি তো বলছি ড্যানি ডেঞ্জকোভা, আমি বলছি ড্যানি স্যারের ছবি, যিনি আমাদের অভিনেতা ছিলেন, ফেমাস ড্যানি। যাই হোক, কেমন টেস্ট? কেমন? ভালো আছে? আচ্ছা, সবাই বলছে ভালো টেস্ট। মোমো ঠিক আছে? বাহ। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম।